মূল অভিযুক্ত সঞ্জয় এবং হসপিটাল হেড সন্দীপ ঘোষ সহ 4 জন তো অ্যারেস্টেড। তারপরেও এই প্রতিবাদ কেন থামছে না? ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি তো সেই দিনই স্টেট অ্যান্টি রেপ বিলও পাস করে ফেলেছে। তাহলে এরপরও কেন এত আন্দোলন, বিক্ষোভ, মিছিল হয়েই চলেছে? উল্টে সারা দেশের বিভিন্ন প্রান্তে তার আঁচ ছড়িয়ে পড়ছে এবং একের পর এক মলেস্টেশনের কেস সামনে আসছে। ডাক্তাররা আসলে কি চাইছে? জাস্টিস, তাদের সেফটি, নাকি আরও বড় কোনো পরিবর্তন? সারা বাংলার মানুষ পথে নেমেছে কেন? 1 মাস আগের ঘটে যাওয়া সেই ঘৃণ্য ঘটনার পিছনে তবে কি লুকিয়ে আছে আরও বড় কোনো চক্র? আর সেই বারুদের স্তূপে তাহলে কি সলতে হয়ে দাঁড়ালো এই আরজিকর কাণ্ড, নাকি সবটাই পলিটিক্যালি মোড় ঘোরানোর ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে আমি আপনাকে সে সব কিছুই বলবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে যে এই ঘটনার শিকড় আসলে কত দূরে রয়েছে। না, আমি পলিটিক্যালি বায়াসড হয়ে কোনো কথা বলবো না, সবটাই তথ্য নির্ভর, যার সোর্স আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি একটা গুগল ডক ফাইলে, পরে পড়ে দেখে নিতে পারেন। অ্যাট ফার্স্ট খুব সংক্ষেপে সেদিনের ঘটনাটা একবার রিভিউ করে নেওয়া যাক, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখুন, অ্যাকচুয়াল আরজিকর মেডিকেল কলেজ কলকাতার শ্যামবাজার অঞ্চলের মধ্যে পড়ে, যা এস্টাবলিশড হয়েছিল 1886 সালে। এটা সারা দেশের যত পুরনো মেডিকেল কলেজ আছে তাদের মধ্যে একটা। আর এই ঐতিহ্যবাহী হাসপাতালেই এমন একটা ঘটনা ঘটল যা পুরো দেশের মানুষের কাছে লজ্জাজনক। গত 8ই আগস্ট রাত 11টার সময় একটি 31 বছর বয়সী পোস্ট গ্র্যাজুয়েট ফিমেল ট্রেনি 36 আওয়ার্সের একটা শিফটে ছিল। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বেসিক্যালি হচ্ছে এক ধরনের মেডিকেল ডক্টর যারা একটা স্পেশাল সাবজেক্টের ওপর স্পেশালাইজেশনের জন্য মাস্টার্স করে। এদের কাছে 36 আওয়ার্স থেকে শুরু করে 72 আওয়ার্স পর্যন্ত শিফট করা খুবই সাধারণ ব্যাপার। এই শিফটে থাকাকালীন সময়ে এদেরকে ম্যাক্সিমাম টাইম অন কলে থাকতে হয়। তার মানে এই সময়ের মধ্যে এরা রেস্ট নিতে পারে, বাট যখনই কল আসবে তখনই এদেরকে চলে যেতে হতে পারে। সেদিন রাতেও মেয়েটি তার বাবা মার সাথে কথা বলেছিল এবং গুড নাইট জানিয়ে ফোন রেখে দেয়। তারপর সে হাসপাতালের রাউন্ডে চলে যায়। রাত 2টোর সময় হাসপাতালের রাউন্ড থেকে ব্রেক নিয়ে সে 4 জন কলিগের সাথে ডিনার করতে যায়। তাদের মধ্যে ছিল একজন ইন্টার্ন, 2 জন হাউস স্টাফার এবং 2 জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। হসপিটালের পালমোনারি ডিপার্টমেন্টের 3rd ফ্লোরের সেমিনার হলে সে খাবার অর্ডার করে এবং সেই সাথে টিভিতে অলিম্পিকের টেলিকাস্ট দেখতে থাকে, যেখানে সে নীরজ চোপড়াকে সাপোর্ট করছিল এবং সেদিনই নীরজ সিলভার মেডাল জেতে। সেমিনার হলটাতে যাবার জন্য মাঝখানে একটা করিডোর পড়ে, যেখানে সিসিটিভি ইনস্টল করা আছে, কিন্তু হলের ভিতরে কোনো ক্যামেরা নেই। নীরজ চোপড়ার ইভেন্ট শেষ হওয়ার পর ওই সেমিনার হল থেকে বাকি সকলে চলে যায়, বাট ওই মেয়েটি কেবল সেখানে থেকে যায়, কারণ তার 36 আওয়ার্সের শিফট করার পর সে এমনিতেই খুব টায়ার্ড ছিল। এরপর রাত 3টের সময় তাকে একজন ইন্টার্ন এসে জাগায় রিপোর্ট দেখানোর জন্য। রিপোর্ট চেক করার পর আবার সে ওখানেই শুয়ে পড়ে, আর তখনই তাকে শেষবারের মতো জীবিত অবস্থায় দেখা গিয়েছিল। পরের দিন সকাল 7:30টার সময় সেই সেমিনার হলের মধ্যে মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন তার বডি সেমি নেকেড ছিল এবং তার চোখ ও প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হতে দেখা যায়। তাছাড়াও শরীরের 10টি জায়গায় গভীর ক্ষতচিহ্নও ছিল। সকাল 10:53 হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মেয়েটির পেরেন্টসকে ফোন করে জানায়, আপনাদের খুব তাড়াতাড়ি হসপিটালে আসতে হবে, কারণ আপনাদের মেয়ের শরীরের অবস্থা ভালো নয়। এরপর প্রায় 22 মিনিট পর 11:15টার সময় ওই সেম ব্যক্তি আবার মেয়েটির বাবা মাকে ফোন করে। তখন সে বলে যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। ভিকটিমের একজন রিলেটিভ বলে যে মেয়েটির পেরেন্টসকে হসপিটাল কর্তৃপক্ষ তার বডি দেখানোর আগে প্রায় 3 ঘন্টা ধরে ওয়েট করায়। এরপর সেখান থেকে মেয়েটির বাবাকে বলা হয় শুধুমাত্র তিনি ভিতরে যেতে পারেন এবং ডেড বডির জাস্ট একটা ফটো তুলে তাকে বেরিয়ে আসতে হবে। ভিতরে গিয়ে মেয়েটির বাবা তার অবস্থা দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। দাবি করেন যে তার মেয়েকে রেপ এবং করা হয়েছে। তার মেয়েকে তো আর ফিরে পাবেন না, কিন্তু কমপক্ষে তার যেন সঠিক বিচারটা হয়। এই ছিল ইনসিডেন্ট। এবার দেখুন, খবর পাওয়া মাত্রই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্টেট হেলথ সেক্রেটারি NS নিগম
ইনভেস্টিগেশনের জন্য হসপিটালে পৌঁছায়। সেই সাথে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েটির বাবা মাকে আশ্বাস দেন খুব শীঘ্রই যাতে তারা বিচার পায়। কিন্তু আরজিকর হসপিটালের কিছু ডক্টরস এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অটোপসি ডিম্যান্ড করে। এরপর সারা দেশের মেডিকেল ক্যাম্পাসে প্রোটেস্ট শুরু হয়ে যায়। সর্বপ্রথম 9ই আগস্ট সকালে একজন পুলিশকর্মী ক্রাইম স্পটে গিয়েছিল, কারণ তার ডিউটি হসপিটালের আউটপোস্টে ছিল। সে ইমিডিয়েটলি টালা পুলিশ স্টেশনে ফোন করে খবর দেয়, কেননা হসপিটাল ওই জুরিসডিকশনের আওতায় পড়ে। থানা থেকে হোমিসাইডাল উইংয়ের ডিটেকটিভ সমেত একটা টিম তদন্ত করার জন্য চলে আসে। সকাল 11:30টার সময় ফরেন্সিক ডিপার্টমেন্টের এক্সপার্টও চলে আসে এবং তারা রিপোর্টে জানায় এটা ছিল একটা আনন্যাচারাল ডেথ। কিন্তু মেয়েটির ফ্যামিলির তরফ থেকে ধর্ষণ ও খুনের কেস হিসাবে পুলিশ কমপ্লেন করার ফলে সেই কেস বদলে যায় মার্ডার কেসে। তখন পুলিশের টিম হসপিটালের একটা রুমে 15টা স্ক্রিন লাগিয়ে হসপিটালের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। ঘটনার দিন রাতে 5 জন যারা ডিউটিতে ছিল তাদের এক এক করে ইন্টারোগেশন শুরু হয়। আর যেহেতু তাদের 5 জনেরই বয়ান মিলে যায়, সেহেতু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রি-এক্সামিনেশন করতে গিয়ে সিসিটিভিতে এক ব্যক্তির ওপর ফোকাস করা হয় যে শর্টস আর স্লিভলেস টি শার্ট পরে ভোর 4টের সময় 3rd ফ্লোরের সেমিনার হলে ঘোরাঘুরি করছিল। তার গলায় একটা ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন ছিল। পরে হসপিটাল আউটপোস্টের একজন পুলিশ অফিসার তাকে আইডেন্টিফাই করে ফেলে। তার নাম সঞ্জয় রায়। তার ফোন ট্র্যাক করে দেখা যায় সল্টলেকের একটা পুলিশ ব্যারাকে সে লোকেটেড। পরের দিন অর্থাৎ 10 তারিখ পুলিশের একটা টিমকে পাঠানো হয় তাকে ধরার জন্য। এদিকে ইনভেস্টিগেশন টিম অপরাধস্থলে গিয়ে একটা ব্লুটুথ হেডসেট পরে থাকতে দেখে। যখন সঞ্জয়কে পুলিশ জেরা করে যে তার ইয়ারফোনটা কোথায়, যেটাকে সিসিটিভিতে দেখা গেছে, তখন সে জানায় যে সেটা হারিয়ে গেছে। বাট পুলিশ তার সেলফোনের সাথে যেই ব্লুটুথ কানেক্ট করতে যায় সঙ্গে সঙ্গেই অটো কানেক্ট হয়ে যায়। তার ফলে পুলিশ রেকর্ডে সঞ্জয় সাসপেক্টের তালিকায় শীর্ষে উঠে আসে আর তার ইন্টারোগেশন স্টার্ট হয়ে যায়। ঘটনার দিন রাতে যখন সঞ্জয় হসপিটালে ঢুকেছিল তখন সে মদ্যপ অবস্থায় ছিল। সেদিন রাত 11টার সময় সে হসপিটাল থেকে বেরিয়ে যায় আরও ড্রিঙ্ক করার জন্য। আবার হসপিটালে ফিরে আসে ভোর 4টের সময়। কলকাতা পুলিশ বলেছে যে সঞ্জয় তাদের কাছে সব কনফেস করেছে। পুলিশ তার গায়ে বেশ কিছু আঁচড়ের চিহ্নও দেখতে পায়, যা ভিকটিমের নখের মধ্যে যেসব স্কিনের টুকরোর স্যাম্পেল ছিল ফরেন্সিক ল্যাবে তার ডিএনএর সাথে মিলছে কিনা তা দেখার জন্য পাঠানো হয়। কিন্তু কে এই সঞ্জয় রায়? সঞ্জয়কে তার মা থেকে শুরু করে বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশী সবাই কুলাঙ্গার বলে। তার 2টো বোনও আছে। তাদের মধ্যে একজন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। সে বলেছে সঞ্জয়কে যদি ফাঁসিও দেওয়া হয় তাহলেও তারা তার বডি পর্যন্ত কালেক্ট করতে আসবে না। 2019 সালে সঞ্জয় কলকাতা পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে একটা সিভিক ভলেন্টিয়ার হিসাবে যোগ দিয়েছিল। সিভিক ভলেন্টিয়ার্স হচ্ছে বেসিক্যালি ট্রাফিক হ্যান্ডেল থেকে শুরু করে ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে পুলিশকে যারা সহযোগিতা করে থাকে। এরা সাধারণত কন্ট্রাক্ট ওয়ার্কার্স, যাদের মাইনে সাধারণত মাসে 12,000 টাকার মতো। এরা অফিসিয়ালি কলকাতা পুলিশের মধ্যে পড়ে না, কিন্তু সঞ্জয় নিজেকে কলকাতা পুলিশম্যান বলে ইন্ট্রোডিউস করত। প্রথমে সে ছিল আরজিকর হসপিটালের একজন রাঁধুনি। তারপর সেখান থেকে সে গায়েব হয়ে যায় প্রায় 2 বছর। বছর 2 পরে যখন সে আবার হসপিটালে ফিরে আসে তখন সে নিজেকে কলকাতা পুলিশ বলে পরিচয় দেয়। হসপিটালের একজন স্টাফ বলেছে সঞ্জয় অনেক দিন আগে থেকেই হসপিটালে আনাগোনা করত এবং প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। সঞ্জয় এই কথা বলেওছে যে সে হসপিটালে টাকার বিনিময়ে রোগীদের ভর্তি করাতো। কিন্তু দেখুন, সঞ্জয়ের এগেনস্টে এটাই প্রথম কেস নয়। এর আগে 13ই মে 2023-এ তার ওয়াইফ পুলিশের কাছে একটা কমপ্লেন লঞ্চ করেছিল যখন সে প্রেগন্যান্ট ছিল, আর সেই অবস্থায় সঞ্জয় তাকে মারধর করত। তারও 1 বছর আগে 2022 সালের 8ই আগস্ট আরও একটা পুলিশ কমপ্লেন করা হয়েছিল এমনই একটা সেক্সুয়াল কেসের ওপর। কিন্তু পুলিশ কোনো অ্যাকশান নেয়নি। উল্টে সঞ্জয় পুলিশের সাথে সিভিক ভলেন্টিয়ার হয়ে কাজ করতে থাকে। সঞ্জয়ের সেই শাশুড়ি দুর্গা দেবী বলেছেন যখন তার মেয়ের ওপর সে টর্চার করত তখন যদি পুলিশ অ্যাকশান নিত তাহলে আজকের এই ইনসিডেন্টটাই হতো না। কি ভাবছেন আমি সঞ্জয়ের বায়োগ্রাফি বলতে শুরু করেছি? আসলে কিছু কিছু সূক্ষ্ম বিষয়কে রিলেট করানোর চেষ্টা করছি। যেমন ধরুন, সঞ্জয়ের বিহেভিয়ারটা
ম্যাক্সিমাম রেপিস্টদের বিহেভিয়ারের সঙ্গে ম্যাচ করে যায়। এদের কাছে বা মলেস্টেশন খুব সাধারণ একটা ব্যাপার, কারণ এক্ষেত্রে তাদের সাইকোলজিতে শুধুমাত্র যৌনতা জড়িয়ে থাকে না, এর পিছনে পাওয়ার ডাইনামিক্স অথবা ম্যাসকিউলিন ডমিনেন্স কাজ করে। এই সঞ্জয় যদি আজও বাবুর্চিটাই হয়ে থাকতো, তাহলে সে এমন ইনসিডেন্টের কথা দুঃস্বপ্নেও ভাবতে পারতো না। তখন তার যৌন উত্তেজনা কিংবা ম্যাসকিউলিনিটি কবেই কলকাতার নর্দমার জলে ভেসে যেত। দেশের যত জায়গায় এই সেক্সুয়াল ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, সে নির্ভয়াই হোক আর হাথরাস, সব ক্ষেত্রেই ক্রিমিনাল সাইকোলজি মোটামুটি একই। এদের মধ্যে কোনো অনুশোচনা তো কাজ করেই না, উল্টে এরা দোষ দেয় ভিকটিমের ওপর। এক্ষেত্রে আরও স্পষ্টভাবে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যখন হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বক্তব্যটা লক্ষ্য করবেন। সে বলেছে, একটা মহিলা ডক্টরের একা সেমিনার হলে রাত কাটানোটা উচিত হয়নি। ভাবুন, এত জঘন্য ভয়ানক একটা অপরাধের জন্য দায়ী কে? না সেই মেয়েটি। সে কেন এত রাতে একা থাকবে? মানে ঘুরে ফিরে সব দোষ মহিলাদের। তারা কেন ছোট পোশাক পরবে? তারা কেন রাতে একা থাকবে? এটসেট্রা এটসেট্রা। লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের ভারতবর্ষে কিভাবে বিভিন্ন জায়গায় কাস্ট রেপ থেকে শুরু করে গার্ল চাইল্ড ট্রাফিকিং চলে, এবং পলিটিক্যাল হুলিগানসরা পাওয়ার কন্ট্রোলের জন্য কিভাবে মুড়িমুড়কির মতো করে চলেছে, তার বিশদ বিবরণ দিয়ে একটি বই লিখেছেন প্রিয়াঙ্কা দুবে, নো নেশন ফর উমেন। আর রেপিস্ট সাইকোলজির ওপর পড়তে পারেন ডেনিস স্টিভেন্সের লেখা ইনসাইড দ্য মাইন্ড অফ এ সিরিয়াল রেপিস্ট বইটি, আমাজনে পেয়ে যাবেন। এরপর দেখুন আরজিকর কেসে যে টুইস্টটা সামনে আসে, তাতেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সঞ্জয়কে অ্যারেস্ট করার পরেও বেশ কিছু লোক খুশি হয়নি, কারণ তাদের দাবি সঞ্জয় একা সেই অপরাধটা করেনি। এর পিছনে আরও লোক আছে যাদের আড়াল করার চেষ্টা চলছে। অটোপসি রিপোর্টে উঠে আসে মেয়েটির উপর মাল্টিপল পেনিট্রেশনস হয়েছে। কলকাতার সিকে বিড়লা হসপিটালের ডক্টর রাজাধর বলেছেন, যে সমস্ত ডিটেল রিপোর্ট পাওয়া গেছে সেই অনুযায়ী এই ঘৃণ্য কাজে একাধিক লোক ইনভলভ ছিল। সাথে সাথেই প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে আর প্রিন্সিপালের পদত্যাগের দাবি করা হয়। কারণ একটা মেডিকেল কলেজের ভিতরে একজন কর্মরত ডাক্তারের ওপর গণধর্ষণ ও খুনের মতো ভয়ঙ্কর ঘটনার দায় প্রিন্সিপাল, অর্থাৎ যে কিনা সেই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তাকে তো নিতেই হবে। 3 দিন পর 12ই অগাস্ট সন্দীপ ঘোষ রিজাইন করে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেয় এবং সেখানকার প্রিন্সিপাল বানিয়ে দেয়। ফলে সেখানকার ডক্টরস, স্টুডেন্টস আর জুনিয়র ইন্টার্নসরা হসপিটালের গেট বন্ধ করে দিয়ে প্রতিবাদ করে সন্দীপ ঘোষকে ঢুকতে না দেওয়ার জন্য। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেশ কিছু ডক্টর আরোপ লাগিয়েছে যে সে হসপিটালকে এমনভাবে চালাতো যেন তার নিজের প্রপার্টি। কিছু স্টুডেন্টস তো তাকে ডিক্টেটর পর্যন্ত আখ্যা দিয়ে দিয়েছিল। আরজিকর হসপিটালের ফর্মার সুপারিনটেন্ডেন্ট আখতার আলী বলেছেন, সন্দীপ ঘোষ তো একজন মোস্ট করাপ্টেড ম্যান। बहुत ही करप्टेड आदमी है वो आरजीकर मेडिकल कॉलेज में। ভিকটিমের লয়ার বলেন, এরকম একটা প্রিন্সিপালকে সাসপেন্ড না করিয়ে ট্রান্সফার করিয়ে দেয় যে সরকার, সেই সরকারের ওপর কিভাবে সঠিক ন্যায় বিচারের ভরসা করা যায়। এই কারণে কোর্টের কাছে অ্যাপিল করা হয় যাতে কেসটাকে সিবিআই এর হাতে ট্রান্সফার করার জন্য। কেননা ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর সাধারণ মানুষের বিশ্বাস এক প্রকার প্রায় নষ্ট হয়ে গেছে। 13 আগস্ট মামলা যখন কোর্টে পৌঁছায়, তখন ভিকটিমের লয়ার আর্গু করেন যাতে কেসটাকে খুব দ্রুত সিবিআই এর কাছে হ্যান্ডওভার করা হয়, তা না হলে এভিডেন্স ডিস্ট্রয় করে দেওয়া হতে পারে। হাইকোর্ট ডিসিশন নেয় সিবিআই এর হাতে কেসটাকে ট্রান্সফার করার জন্য। কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন শুরু করার আগেই রাতারাতি একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়, যেখানে দেখা যায় হসপিটালের সেমিনার হল, অর্থাৎ যেখানে হয়েছে তার ঠিক পাশের রুমটাতে রিনোভেশনের কাজ চলছে। যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, সিবিআই ইনভেস্টিগেশন শুরু হতে চলেছে, সেখানে সেই সময়ের মধ্যেই রিনোভেট করার এত তাড়া কিসের? এর পাশাপাশি ইন্টারনেটে কিছু খবর ছড়াতে শুরু করে যে এই হসপিটাল থেকেই নাকি সেক্স অ্যান্ড ড্রাগসের একটা র্যাকেট চলত। তবে এর কোনো স্ট্রং এভিডেন্স না থাকার জন্য আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু এদিকে গোটা প্রশাসনের ওপর থেকে মানুষের আস্থা চলে যাওয়ায় স্বাধীনতা দিবসের আগের দিন 14 আগস্ট রাতে মহিলারা একটা সাইলেন্স প্রোটেস্টে রাস্তায় নামে।
তারা সেই প্রতিবাদের নাম দেয় রিক্লেম দ্য নাইট বা রাত দখল। সারা রাত বিভিন্ন পেশা ও জাতি ধর্ম নির্বিশেষে মহিলারা কলকাতার বুকে লং মার্চ করে। हम लोग सिर्फ रात को नहीं, हम लोग दिन में भी सुरक्षा नहीं है। हम लोग अपने लड़कियों का सुरक्षा चाहते हैं और कुछ नहीं। তাদের সেই প্রতিবাদ মিছিল খুব শান্তিপূর্ণ ছিল, বাট সাডেনলি আরজিকর হসপিটালের কাছে রাত 12টার পর ভায়োলেন্স শুরু হয়। একটা ট্রাক ভর্তি কিছু অপরিচিত লোক এসে হঠাৎ হানা দেয় প্রোটেস্টারদের উপর এবং হসপিটালে ঢুকে ভাঙচুরও চালায়। তারা ব্যারিকেড সরিয়ে হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ে এবং রীতিমতো হসপিটাল প্রপার্টি ড্যামেজ করতে থাকে। এরা কারা তা আইডেন্টিফাই করা যায়। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এরা শাসক দলের লোক। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এরা সিপিআইএম এবং বিজেপির গুন্ডা। তবে বেশ কিছু মানুষ দাবি করেছেন এদেরকে এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠানো হয়েছিল। রাত 2টোর সময় পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেখানে পৌঁছে বলেন আসলে সোশ্যাল মিডিয়ায় দায়ী এই সমস্ত গুজব ছড়ানোর জন্য। এরপর 19শে অগস্ট মুখ্যমন্ত্রী একটি মিছিল শুরু করেন এই দাবি নিয়ে যে রেপিস্টকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়। ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি চলছে। পুলিশ প্রশাসন পাওয়ার যার হাতে তিনিই বিচার চাইছেন। এটা আসলে ডাইভার্ট করার চেষ্টা চলছে কি? কিন্তু কোন দিকে ডাইভার্ট, কিসের জন্য ডাইভার্ট, আর কীভাবেই বা ডাইভার্ট? আমি সেই ইনসিডেন্ট আর পোস্ট ইনসিডেন্ট থেকে কিছু পয়েন্টস তুলে ধরছি মাত্র, ভালোভাবে নোট করুন। একটা কেসকে সুইসাইডে চালিয়ে দেওয়ার চেষ্টা, যেখানে এত বড় ইনসিডেন্ট হলো সেখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বরখাস্ত না করে অন্যত্র ট্রান্সফার এবং প্রিন্সিপাল বানিয়ে দেওয়া। 14 অগস্ট রাতে মহিলাদের রিক্লেম দ্য নাইট সাইলেন্স প্রোটেস্টারদের উপর ট্রাক ভর্তি আননোন পিপলের অ্যাটাক এবং হসপিটালের প্রপার্টি ভাঙচুর। সিবিআইয়ের হাতে কেস হ্যান্ডওভার হওয়ার সাথে সাথেই ক্রাইম স্পটের পাশের ঘরে রিনোভেশনের কাজ শুরু হওয়া। এসব কিছু কিসের ইঙ্গিত? একটা এন্টায়ার স্টেট গভর্নমেন্টকে ইভ্যালুয়েট করার ক্ষমতা আমার নেই, তবে রাজ্যে ঘটে যাওয়া এই হিনাস অ্যাক্টের ব্যাপারে সরকারের পলিটিক্যাল প্রোপাগান্ডা না করে বেটার পুলিশিং এবং দ্রুত বিচার ব্যবস্থার ইমপ্রুভমেন্টের দিকে নজর দেওয়ার দরকার ছিল। অ্যাকচুয়ালি সাধারণ মানুষ শাসক দলের বিরুদ্ধে নয়, বরং তারা একটা খারাপ সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যেটার তারা বদল চায়। যদিও সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই কেসে বিচারের দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ লোককেই বলতে শুনেছি যে আমাদের দেশে বিচার ব্যবস্থা স্ট্রিক্ট নয়, তাই আমাদের দেশে ক্রাইম রেট এত বেশি। আবার অনেকে বলে সৌদি আরবিয়া, আফগানিস্তান কিংবা নর্থ কোরিয়ার মতো দেশে রেপিস্টদের কঠোর সাজা দেওয়া হয়। আমাদের দেশেও যদি এমন ব্যবস্থা থাকতো তাহলে সেক্সুয়াল অ্যাসল্ট, মলেস্টেশন এসব বন্ধ হয়ে যেত, তাই না? একদমই ভুল। কারণটা আমি বলছি। তার আগে বলুন তো, নর্থ কোরিয়া বা সৌদি আরবিয়ার মতো দেশগুলোতে সেক্সুয়াল ভায়োলেন্স একেবারে বন্ধ হয়ে গেছে? হয়নি তো। আপনার কি মনে হয় যারা রেপিস্ট তারা পানিশমেন্টের ব্যাপারে কি অবগত নয়? ম্যাক্সিমাম ক্রিমিনালি তার ক্রাইমের পেনাল্টি কি হতে পারে সে বিষয়ে খুব ক্লিয়ার। আসলে আমাদের দেশে যত কেস আছে তার মধ্যে 96% কেসে ভিকটিম ক্রিমিনালকে চেনে। তার মানে রেপিস্ট ফ্রেন্ডস, রিলেটিভস অথবা পাড়া প্রতিবেশীর মধ্যেই ছড়িয়ে থাকে। এবার মনে করুন রেপিস্ট একজন রিলেটিভ আর পানিশমেন্ট হলো ডেথ পেনাল্টি। সেক্ষেত্রে কি হয়? রিলেটিভ সেহেতু মেয়েটিকেই দাবিয়ে রাখা হয়। বলা হয় কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আমরা নিজেদের মধ্যেই মিটমাট করে নেব, তা না হলে বেচারা মরে যাবে। বেচারা মানে রেপিস্ট আমাদের রিলেটিভ, তো ডেথ পেনাল্টি। ব্যাস, এভাবেই অপরাধ চাপা পড়ে যায় আর অপরাধী নিস্তার পেয়ে যায়। অপরাধের সাজা যতই কঠোর হোক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে অপরাধী কনফিডেন্ট থাকে যে কেসটা অত দূর পর্যন্ত যাবেই না। ভারতবর্ষে টোটাল রেপ কেসের কনভিকশন রেট মাত্র 27%। তার মানে 73% কেসে কোনো কনভিক্টই থাকে না। কি মনে হচ্ছে রেপের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে রেপিস্টদের যতক্ষণ না কনভিক্ট বানানো হচ্ছে ততক্ষণ যেন শান্তি পাওয়া যায় না, তাই না? তাহলে একটা এক্সাম্পল দিই।
2019 সালে হায়দ্রাবাদে একটা রেপ হয়েছিল। সেই কেসে পুলিশ 4 জন সাসপেক্টেডকে এনকাউন্টার করে দেয়। ফলে সারা দেশে হইচই পড়ে যায় এবং পুলিশের তারিফ করা হয়। কিন্তু তারপর থেকে কি সারা দেশে রেপ একেবারে বন্ধ হয়ে গেছে? হয়নি তো। তাহলে এই সমস্ত ক্রাইম বন্ধ হওয়া বা কম করার কি কোনো উপায়ই নেই? নাকি এর রুটটা যেখানে লুকিয়ে আছে ঠিক সেই জায়গাটা আমরা ধরতে পারছি না, অথবা বুঝতে পারলেও ইমপ্লিমেন্ট করতে পারছি না? যেমন ধরুন, আমাদের রাজ্যে যেখানে প্রশাসনিক ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে একদম গ্রাসরুট লেভেলে স্কুল পড়ুয়াদের মধ্যে জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার কথা ভাবা উচিত ছিল, তার পরিবর্তে সরকার সময় নষ্ট করে চলেছে পলিটিক্যাল প্রোপাগান্ডা করে। মনে রাখবেন, রেপ সেক্স এক্সপ্লয়টেশনের একটা প্রকার মাত্র। প্রতিদিন প্রতিটা সময় কত কত মহিলাদের বাসে ট্রেনে যে শ্লীলতাহানির শিকার হতে হয়, অথবা রাস্তাঘাটে যে ইভটিজিংয়ের শিকার হতে হয়, সেগুলো সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের মধ্যেই পড়ে। যদিও এই সেক্সুয়াল ভায়োলেন্সের পিছনে অনেকগুলো কমপ্লেক্স সাইকোলজিক্যাল ফ্যাক্টর দায়ী, তাহলেও এগুলোকে অনেকাংশেই কমানো যেতে পারে যদি আমাদের দেশে শৈশব অবস্থা থেকেই জেন্ডার ইকুয়ালিটির ওপর গুরুত্ব দেওয়া হয়। আর আমাদের বাচ্চাদেরকে তাদের বড় হওয়ার সাথে সাথে সুশিক্ষা দিতে হবে। সেই সঙ্গে সরকার এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোকেও এগিয়ে আসতে হবে সমাজের সব ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য। এ বিষয়ে আপনার কি মতামত নিচের কমেন্ট সেকশানে লিখে জানান। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস ফর আরজিকর।